হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার দাদুর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটা ঘটনা এখানে বর্ণনা করব। আমার দাদু ছিলেন একজন ব্যবসায়ী। উনি ওনার গ্রাম থেকে নরসিংদী শহরে সুতার ব্যবসা করতেন। ঘটনাটা ঘটেছিল 1960 সালের দিকে। তখন যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না। তখন রাস্তার মধ্যে এত গাড়ি ছিল না, মানুষদেরকে পায়ে হেঁটেই যাতায়াত করতে হতো। আমার দাদু নরসিংদীতে এসে অনেক পরিমাণে সুতা কিনে চলে যেতেন। তারপর দোকানে থাকা স্টাফ ওই সুতাগুলো বিক্রি করতেন। আমার দাদু আন্দিকুট গ্রাম থেকে বিকালের দিকে পায়ে হেঁটে রওনা দেন। উনি হাঁটতে হাঁটতে পরের দিন সকালে নবীনগর শহরে এসে পৌঁছান। তারপর নবীনগর থেকে লঞ্চে করে সোজা নরসিংদীতে চলে আসেন। আন্দিকুট গ্রাম থেকে নবীনগরের দূরত্ব হচ্ছে 35 থেকে 40 কিলোমিটার। এতটা দূরত্ব উনি পায়ে হেঁটে অতিক্রম করতেন। এমনই একদিন এই রাস্তাটার মধ্যে ওনার সাথে ঘটে যায় কিছু ভয়ঙ্কর ঘটনা। আজ থেকে 70 বছর পূর্বে এই রাস্তাগুলো এবং এই গ্রামটা ছিল একদম অজপাড়া গ্রাম, যেখানে কোনো আধুনিকতার ছোঁয়া নেই। এমনই একদিন দাদু ওনার সহকারীকে নিয়ে রওনা দেন নবীনগরের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। তারপর ওনারা চলে আসেন আকুবপুর নামের একটা গ্রামে। এই গ্রামটা ভূতের গ্রাম নামে বিখ্যাত। ওই এলাকার অনেক মানুষই এই গ্রামের কথা শুনলেই ভয় পায়। ওনারা একটা শ্মশানকে পাশ কাটিয়ে সামনের দিকে যাচ্ছিল, কিন্তু শ্মশানের দিকে তাকিয়ে লক্ষ্য করে অদ্ভুত একটা ঘটনা। তারা দেখতে পায় শ্মশানে একটা মরদেহ পোড়ানো হচ্ছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। তাহলে এই মরদেহটাকে কারা পোড়াচ্ছে? এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। তাই আমার দাদু এবং সহকারী খুব দ্রুত ওই রাস্তাটা অতিক্রম করে চলে আসেন। ওনারা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসেন। রাত তখন প্রায় 12টা। ভূষণ্ডির জঙ্গল নামে একটা এলাকা আছে ওই দিকে। ওই এলাকাটার মধ্যে ওনারা প্রবেশ করেন। কারণ তখন তো আর আধুনিক রাস্তাঘাট ছিল না, তখন মানুষ ক্ষেতের মাঝখান দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়েই চলাফেরা করত। এরকমই ভূষণ্ডির জঙ্গল নামে ওই জঙ্গলটার মাঝখান দিয়েই ওনারা চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওনাদের হাতে কিন্তু কোনো টর্চ লাইট ছিল না, কারণ ওই সময়ে এত উন্নত টর্চ লাইট নেই। ওনারা চাঁদের আলোর সাহায্যে রাস্তা দেখতেন এবং সামনের দিকে এগিয়ে যেতেন। হাঁটতে হাঁটতে তারা একটা কবরস্থানের কাছাকাছি চলে এসেছেন, কিন্তু রাতের অন্ধকার তখন অনেক গভীর। চাঁদের সামনে অনেকগুলো কালো মেঘ এসে চাঁদকে ঢেকে ফেলেছে। তাই গ্রামের রাস্তা আগের থেকে আরও অনেক বেশি ভয়ঙ্কর দেখা যাচ্ছে। কিন্তু তারা সামনের দিকে একটা গাছের উপর দাঁড়িয়ে থাকতে দেখে একটা ভয়ঙ্কর জিনিস। তারা মোটামুটি ওই জিনিসটা থেকে 30 হাত দূরে ছিল। আমার দাদু স্পষ্ট দেখতে পায় গাছের উপর একটা বানরের মতো একটা প্রাণী একদিকে মুখ করে দাঁড়িয়ে আছে এবং তার মুখ থেকে আগুন বের হচ্ছে। দাদু তো এই জিনিসটা দেখে বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক জিনিস না, এটা হচ্ছে একটা অলৌকিক কোনো পিশাচ, যে তাদেরকে আটকানোর জন্য তাদের সামনে একটা গাছের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমার দাদুর সাথে থাকা সহকারী চোখে কিছুটা কম দেখতেন। উনি দেখতে পাচ্ছেন, শুধু আগুনটাকেই দেখতে পাচ্ছেন, কিন্তু আগুনটা যে একটা প্রাণীর মুখ থেকে বের হচ্ছে এটা সে দেখতে পাচ্ছে না। কিন্তু সে বুঝতে পারছে এটা কোনো অস্বাভাবিক জিনিস, এটা কোনো ভূত প্রেত হতে পারে। আর তিনি ছিলেন খুবই ভীতু। সে যদি বুঝতে পারে যে এটা কোনো ভূত প্রেত, তাহলে সে অনেক ভয় পেয়ে যাবে এবং দাদু অনেক সমস্যায় পড়ে যাবে। সে আমার দাদুকে জিজ্ঞেস করছে, গাছের উপর এটা কি হচ্ছে?
একটা আগুন গাছের উপর কিভাবে জ্বলছে। তখন আমার দাদু একটু চালাকি করে বলে যে এটা কোনো আগুন না, এটা হচ্ছে আকাশ দিয়ে বিমান চলে যাচ্ছে, ওই বিমানের লাইট এখানে দেখা যাচ্ছে। আমার দাদুর সাথে থাকা লোকটা যেন ভয় না পায়, এই জন্য দাদু ওনাকে বুঝতে দেননি যে এটা কোনো ভূতের ঘটনা। উনি বলেছেন শুধু একটা প্লেন উড়ে যাচ্ছে, ওইটার আলোই দেখা যাচ্ছে। তারপর আমার দাদুর সহকারী এই কথাটাই বিশ্বাস করে এবং আমার দাদু এবং উনি ওই জিনিসটার নিচ দিয়ে হেঁটে হেঁটে ওই জায়গাটা পার হয়ে যায় এবং ওই জিনিসটা তেমনভাবেই ওইখানে দাঁড়িয়ে মুখ দিয়ে আগুন বের করছেন। আমার দাদু অনেকখানি সামনে গিয়েও এই জিনিসটাকে এমনভাবেই দেখতে পেয়েছেন এবং এটা পার করে যাওয়ার সময় পিছন দিকে তাকিয়েও এভাবেই দেখতে পাচ্ছেন। এবং আমার দাদু আরও দেখতে পায় ওই জিনিসটা এখন ঘুরে তাদের দিকে তাকিয়েছে এবং তাদের দিকে তাকিয়ে হাসতে হাসতেই তার মুখ দিয়ে আগুন বের করছে। অনুষ্ঠানের এই অংশটি হৃদরোগে আক্রান্ত ব্যক্তি এবং 18 বছরের নিচের সকল শ্রোতাদের না শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমার দাদু তার সহকারীকে নিয়ে হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে একদম ঘন অন্ধকার, রাস্তাও দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে দুই সাইডে দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় ভয়ঙ্কর গাছ। যেই গাছগুলোকে দিনের বেলায় অনেক সুন্দর দেখা যায়, রাতের অন্ধকারে এই গাছগুলো যে এতটা ভয়ঙ্কর দেখা যাবে সেটা আমার দাদু আগে বুঝতে পারেননি। ওনারা সামনে যেতে যেতে হঠাৎ করে একটা গর্তের মধ্যে পড়ে যায়, দুজনেই গর্তের মধ্যে পড়ে যায়। কিন্তু পরে ওনারা দেখতে পারে যে একটা কঙ্কাল নিচে শুয়ে আছে এবং কঙ্কালের শরীর থেকে লাল কালার রক্ত বের হয়ে সারা মাটি ভিজিয়ে দিচ্ছে। তাই ওনারা বুঝতে পারে এটা কোনো গর্ত নয়, এটা হচ্ছে একটা কবর। আপনারা একটু কল্পনা করে দেখুন, এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে যদি আপনি একটা কবরে পড়ে যান তখন আপনি কতটা ভয় পেতে পারেন। আমার দাদু এবং ওনার সহকারীও প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং চিৎকার করা শুরু করেন। তারপর ওই নিচে শুয়ে থাকা কঙ্কালটা দুই হাত দিয়ে তাদের দুজনের পা চেপে ধরে। সে একটা হাত দিয়ে আমার দাদুর এক পা ধরে ফেলেছে এবং অন্য হাত দিয়ে আমার দাদুর সহকারীর একটা পা ধরে ফেলেছে, যেন তারা এ গর্ত থেকে উপরে উঠে যেতে না পারে। এবং চারদিকে অনেক ভয়ঙ্কর শিয়ালের ডাক এবং কাকের ডাক শোনা যাচ্ছে। ওরা দুইজন তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার পথেই, কিন্তু আমার দাদু বলতেছে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। এর সাথে সাথে ওই লোকটাও বলতেছে। এই মন্ত্রটা শুনে ওই কঙ্কালটা তাদের দুই পা ছেড়ে দেয় এবং তারা তাড়াতাড়ি করে ওই কবর থেকে উপরে উঠে যায়। উঠেই তারা দিক বিদিক শূন্য হয়ে সামনের দিকে দৌড়াতে থাকে। একে বলে প্রাণ বাঁচানোর জন্য দৌড়। তারা যত জোরে পারে সামনে দৌড়াতে থাকে। সামনে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য, কিন্তু তারপরও তারা দৌড়ে সামনের দিকে যেতে চাচ্ছে। তারপর তারা দুজনেই শুনতে পায় পেছন থেকে কেউ বলছে, আজকের মতো তোরা এখানে বেঁচে গেলি, কিন্তু সামনে গেলে আর বাঁচতে পারবি না। সামনে তোদের জন্য আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে আছে। দাদু এবং ওনার সহকারী দৌড়াতে দৌড়াতে একটা নদীর পাড়ে চলে এসেছে। রাতের গভীর অন্ধকারে নদীটি যেন ভয়ঙ্কর এক মায়াবী রূপ ধারণ করেছে। নদীর কালো জল থেকে উঠে আসা কুয়াশা যেন সব কিছুকে ডেকে ফেলেছে। নদীর পাড়ে দাঁড়িয়ে তারা দেখতে পায় শুধু অন্ধকার আর অন্ধকার। কিন্তু তারা খেয়াল করে পাশে একটা জুপের থেকে কি যেন একটা মানুষের মতো অবয়ব নদীর মধ্যে লাফ দিল এবং নদীর তলায় বিলীন হয়ে গেল। নদীর জলে চাঁদের আলো মিটমিট করে প্রতিফলিত হচ্ছে, তবে তা ছাপিয়ে ওঠা গভীর কালো পানির নিচে যেন এক অজানা শক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। নদীর জলে কুয়াশার আস্তরণ গড়ে উঠেছে
যা ধীরে ধীরে ভেসে যাচ্ছে এক ধোঁয়াশার মতো। আর সেই কুয়াশার আড়ালে লুকিয়ে আছে অসংখ্য বিপদ। বাতাসের সাথে পানির ঢেউয়ের শব্দ যেন মর্মর ধ্বনি হয়ে কানে বাজছে। আর দূর থেকে ভেসে আসা একাকী পাখির ডাক যেন এই নিঃসঙ্গতার মাঝে আরো ভয়ঙ্কর অনুভূতি এনে দেয়। চারপাশের গাছগুলো হাওয়ায় দুলছে, তাদের ছায়া জলের উপর পড়ে যেন এক দানবীয় অবয়ব তৈরি করেছে। কিন্তু আমার দাদু এবং ওনার সহকারী ওই গাছের আড়াল থেকে দেখতে পায় একটা নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। নৌকাটি তাদের কাছে আস্তে আস্তে আসতে লাগলো, আর এর সাথে সাথে ঠান্ডা বাতাস তাদের চামড়া বেয়ে শীতল স্রোতের মতো বয়ে গেল। নৌকায় একজন বৃদ্ধ মাঝি বসে আছেন, যার চোখ দুটো যেন গভীর খাদে পরিণত হয়েছে। মনে হয় যেন শতাব্দীর পুরনো কোনো আত্মা। মাঝি নীরবভাবে নৌকাটি তীরে বাড়ালেন। আমার দাদু তাকে জিজ্ঞেস করল, তুমি কে, কোথায় থেকে এসেছো? কিন্তু মাঝি কোনো উত্তর দিল না। তার পরিবর্তে সে আঙ্গুল তুলে নদীর গভীর অন্ধকারের দিকে নির্দেশ করল, যেখানে আরেকটা নৌকা দেখা যাচ্ছে, কিন্তু সেটি যেন ধীরে ধীরে মাটি থেকে এবং জল থেকে উপরে উঠতে শুরু করলো, এবং সেই নৌকাটি পরবর্তীতে অদৃশ্য হয়ে গেল। নৌকার মাঝির চোখে এক রহস্যময় দৃষ্টিতে হঠাৎ আলোর ঝলকানি দেখা গেল। আর সেই মুহূর্তে আমার দাদু অনুভব করল যে তারা এক অদ্ভুত শক্তির কাছে বন্দী হয়ে গেছেন। মাঝি আবারও ইশারা করল, এবং আমার দাদু আর তার সহকারী অনিচ্ছাকৃতভাবেই ওই মাঝির নৌকাতে উঠে পড়ল। মানে তারা এক ধরনের ভ্রমের মধ্যে পড়ে গেছে, যেন তারা চাইছে না নৌকাতে উঠতে, কিন্তু অটোমেটিক তারা নৌকার মধ্যে উঠে পড়েছে। মাঝি নৌকা বাইতে শুরু করলো, আর চারপাশের অন্ধকার আরো গভীর অন্ধকারের পরিণত হলো। আমার দাদু এবং তার সহকারী চারপাশে শুনতে পাচ্ছে বিষাদের গান, যেন হাজারো মৃত আত্মা তাদের হারানো স্মৃতিগুলো বর্ণনা করছে। নৌকাটি থামলো এক নির্জন পাড়ে। সেখানে তারা দেখতে পায় একটা ভাঙা কুটিরের মধ্যে একটু বাতি জ্বলছে। তারা নৌকা থেকে নেমে ওই কুটিরের কাছে যাওয়ার সময় খেয়াল করে ওই কুটিরটি আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেছে এবং সামনে কোনো কিছুই নেই। তারপর তারা হঠাৎ করে আবার পূর্বের অবস্থানে ফিরে আসে, মানে ওই নদীর পার যে তারা দাঁড়িয়েছিল ওইখানে আবার ফিরে আসে। আবার তারা দেখতে পায় দূর থেকে একটা নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। আগে যেরকম ঘটনাটা ঘটেছিল এটাই আবার একই রকমভাবে ঘটছে। দাদু বুঝতে পারে যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এবং তারা কোনো মায়াবী শক্তির খেলার মধ্যে পড়ে গেছে। তাদের সাথে বারবার একই ঘটনা ঘটবে, কিন্তু তারা বারবার বিভিন্ন রকমভাবে ভয় পেতে থাকবে। নৌকাটা তাদের কাছে চলে আসার পর তারা একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। তারা দেখতে পায় নৌকার মধ্যে তারা দুজন বসে আছে এবং পেছনে মাঝিও বসে আছে। ওই তিনটা অবয়ব তাদের দিকে তাকিয়ে হাসছে। মানে নৌকার মধ্যে আমার দাদু এবং তার সহকারীও বসে আছেন। তারা এটা নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। ওনারা বুঝতে পারে যে কোনো পিশাচ হয়তো তাদের রূপ ধরে তাদের দিকে এগিয়ে আসছে। তাই তারা ওইখান থেকে দৌড় শুরু করে। তারা নদীর পাড় ধরে দৌড়াতে থাকে। তারা প্রাণের ভয়ে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, কিন্তু পথ শেষ হচ্ছে না। এভাবে তারা কতক্ষণ দৌড়িয়েছে সেটা তাদের মনে পড়ছে না। এক পর্যায়ে তারা দৌড়াতে দৌড়াতে নবীনগর লঞ্চঘাটে এসে পৌঁছেছেন। রাত তখন বাজে 3:30। চারদিকে গুটগুটে অন্ধকার, কিন্তু লঞ্চঘাটে শুধু একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। লঞ্চের দরজা জানালা সবকিছু বন্ধ। ওনারা লঞ্চের কাছে এসে চিৎকার করা শুরু করে দিয়েছেন আর বলছে, কেউ কি আছেন, আমাদেরকে বাঁচান, কেউ কি আছেন, আমাদেরকে বাঁচান।
এসব চিৎকার শুনে লঞ্চের ভেতর থাকা দুজন মানুষ বেরিয়ে আসে আর বলে, আপনারা এত রাতে কোথায় থেকে এসেছেন? এই লঞ্চ তো এখন ছাড়বে না, এই লঞ্চ ছাড়বে সকালবেলায়। আর আপনারা এরকম চিৎকার শুরু করেছেন কেন? আপনারা কি কোনো ভয় পেয়েছেন? তারপর আমার দাদু এবং তার সহকারী ওই লঞ্চের মালিককে তাদের সাথে ঘটে যাওয়া সকল ভয়ানক ঘটনা বিস্তারিত বলেন। লঞ্চের মালিক এসব কথা শুনে তাদেরকে বলে, এত রাতে এই এলাকাটা দিয়ে আপনারা এসেছেন, কিছু ভয়ানক ঘটনা হওয়া তো স্বাভাবিক ব্যাপার। তারপরে আমার দাদু এবং তার সহকারী ওই লঞ্চের ভেতর গিয়ে বসে থাকে এবং আস্তে আস্তে রাত পেরিয়ে সকাল হয়ে যায় এবং তারপর তারা লঞ্চ ছাড়ার পর নরসিংদীতে চলে আসেন। মূলত এটাই ছিল আমার দাদুর সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা। তারপর থেকে তারা আর কোনোদিনও রাতের বেলায় আন্দিকুট থেকে নবীনগর আসেনি। যতবারই আসার প্রয়োজন হয় ততবারই তারা দিনের বেলায় আসেন, সকালবেলা রওনা দেন, তারপর বিকাল বা সন্ধ্যার দিকে নবীনগরে এসে পৌঁছান, কিন্তু রাতের বেলা আসার কোনোদিনও সাহস করেননি। বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটা ঘটেছিল আমার বাবার সাথে। আমাদের বাড়িটা ছিল গ্রামের মধ্যে একটা পুরানো পরিত্যক্ত জমিদার বাড়ি। চারদিকে বড় বড় গাছপালার মধ্যে দাঁড়িয়ে আছে ওই জমিদার বাড়িটা। যেহেতু এটা পুরাতন পরিত্যক্ত বাড়ি, তাই আমার বাবা ওই বাড়িতে থাকতেন না। এর পাশে একটা টিনের ঘর তৈরি করে ওই বাড়িতে থাকতেন। দিনের বেলায় বাড়িটা দেখতে সাধারণ মনে হলেও রাত হলেই এর পরিবেশ বদলে যেত। হাওয়া বয়ে যেত, ঝিঝি পোকার শব্দ ছাপিয়ে কখনো কখনো অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যেত। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 30 বছর পূর্বে, যখন রাত 3টা বাজে। পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন। তখন আমার বাবা এবং মা বাড়িতে একা ঘুমাচ্ছিলেন। বাড়ির চারপাশে নিস্তব্ধতা ছেয়ে গেছিল। বাইরে কেবল মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। রাত তখন প্রায় 3টা বাজে। বাবা মা গভীর ঘুমে মগ্ন ছিলেন, কিন্তু তখনই আমার বাবা শুনতে পেলেন একটা গম্ভীর কণ্ঠস্বর, ঠিক যেন তার নিজের গলার স্বর। বাইরে থেকে একটা অবয়ব বাবার নাম ধরে ডাকছে। আমার বাবা প্রথমে ভেবেছিলেন এটা হয়তো কোনো স্বপ্ন, কিন্তু কয়েক মুহূর্ত পর আবারও সেই কণ্ঠস্বর। এবার আরও কাছে, আরও পরিষ্কার শোনা যাচ্ছে। আমার বাবা চোখ মেলে তাকালেন, কিন্তু ঘরে কেউ নেই। বুকটা তখন দপ দপ করছে। মনে হচ্ছে যেন চারপাশে কেমন একটা ঠান্ডা বাতাস ঘুরছে। বাবা পাশ ফিরে দেখলেন মা তখনও ঘুমিয়ে আছেন, কিন্তু কণ্ঠস্বর এবার আরও ভীতিকরভাবে ফিরে এলো, যেন দরজার বাইরে থেকেই আমার বাবার নাম ধরে কেউ ডাকছে। আমার বাবা ছিলেন একটু সাহসী, তাই তিনি মনে মনে ভয় পেলেও দরজার দিকে এগিয়ে যান এবং দরজা খুলে দেন। গ্রামে একটা কথা প্রচলিত আছে, যদি মধ্যরাতে কেউ এসে তোমার নাম ধরে ডাকে, তাহলে কখনো দরজা খুলো না। দরজা বন্ধ করে দাও, জানালায় তালা লাগিয়ে দাও, কানে হাত দিয়ে রাখো যেন কোনো শব্দ শুনতে না পাও। কারণ এখন আওয়াজ কোনো অন্য জগৎ থেকেও আসতে পারে। বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা কোনো অন্য জগতের প্রাণীও হতে পারে, যাকে বলে নিশির ডাক। আমার বাবা দরজা খুলেই দেখতে পান বাইরে অন্ধকারের মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, যাকে স্পষ্ট বোঝা যাচ্ছে না মানুষটা কে। আমার বাবা বেরিয়ে তাকে জিজ্ঞেস করেন, আপনি কে? আমাকে কেন ডাকছেন? ওই অবয়বটা তার আঙ্গুল ইশারা করে শ্মশান ঘাটের দিকে কিছু একটা দেখাচ্ছে, এবং ওই অবয়বটা আমার বাবাকে হাত দিয়ে ইশারা করে ডাকছে যেন আমার বাবা
তার সাথে সাথে আসে। বাবা তো বুঝতে পারে যে এটা কোনো অশরীরী শক্তি, কিন্তু তিনি না চাওয়া সত্ত্বেও তার পিছে পিছে হাঁটতে থাকে। তিনি বুঝতে পারছে যে তাকে কোনো মায়াবী শক্তির দ্বারা টেনে নিয়ে যাচ্ছে এবং সামনে তার কোনো ভয়ানক বিপদ হতে পারে, কিন্তু তারপরও তাকে তার পিছে পিছে যেতে হয়। পিছন পিছন সে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে আমার বাবাকে। ওই অশরীরীটা সামনের দিকে হাঁটছে এবং আমার বাবা তার থেকে 10 হাত দূরত্ব বজায় রেখে হাঁটছে, কিন্তু আমার বাবার শরীরে কোনো কন্ট্রোল নেই। সে চাইলেও এখন ফেরত যেতে পারবে না। অশরীরীটা হাঁটতে হাঁটতে ওই শ্মশান ঘাটের দিকে যাচ্ছে এবং এক পর্যায়ে ওই শ্মশানের ভেতরে প্রবেশ করলো। আমার বাবা দিনের বেলায় এই শ্মশানটাকে প্রতিদিনই দেখে, কারণ এই শ্মশানের সামনের রাস্তা দিয়েই আমার বাবা প্রতিদিন আসা যাওয়া করে। কিন্তু রাতের অন্ধকারে এই শ্মশানটা যে এতটা ভয়ানক হতে পারে তা আমার বাবা কোনোদিনও কল্পনা করতে পারেননি। শ্মশানের চারদিকের ঘন গাছপালা যেন রাক্ষসের মতো রূপ নিয়েছে এবং গাছের ভেতর থেকে অজানা কোনো শক্তি চিৎকার করছে। শ্মশানের কিছু পুরানো চিতা হাঁটতে শুরু করেছে এবং তাদের অবয়ব বাবার কাছে এসে স্পর্শ করেছে। আশেপাশে অনেকগুলো ভূত পিশাচ ঘুরে বেড়াচ্ছে। বাবা সব কিছু নিজের চোখে দেখতে পাচ্ছে, কিন্তু যার পিছন পিছন বাবা চলে এসেছিল, হঠাৎ করে সেই মহিলাটি বাবার সামনে এসে দাঁড়িয়েছে। বাবা এই মহিলাটির চেহারা এতক্ষণে দেখতে পারে। আগে কিন্তু এই মহিলাটির চেহারা দেখতে পায়নি, কিন্তু এখন এসে দেখতে পেরেছে এটা কোনো মানুষের মুখ নয়। এটা হচ্ছে একটা শিয়ালের মতো দেখতে একটা চেহারা, যার চোখগুলো রক্তের মতো লাল এবং চোখগুলো থেকে আলো বের হচ্ছে। এবং বাকি সব ভূত পিশাচগুলো এসে বাবার চারদিকে নাচতে শুরু করেছে এবং ওই মহিলাটি মানে ওই পিশাচটি যার মুখটা শিয়ালের মতো দেখতে, সে বাবার দিকে আসতে শুরু করেছে। বাবা তখন আতঙ্কে পাথরের মতো দাঁড়িয়ে রয়েছেন। তার শরীরটা যেন জমে গিয়েছিল, মুখ থেকেও কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ করেই সেই মহিলাটি বাবার দিকে তেড়ে এলো। তার হাত দুটো বিশালাকার হয়ে বাবার গলা চেপে ধরল। বাবা অনুভব করলেন যেন শীতল বরফের মতো দুটি হাত তার জীবন শুষে নিচ্ছে। তার দম বন্ধ হয়ে আসছিল, চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। ঠিক সেই মুহূর্তে দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে। তারপর ওই অবয়বটি বাবার গলা ছেড়ে দেয় এবং সে অদৃশ্য হয়ে যায়। তার সাথে থাকা যত ভূত পিশাচ ছিল সব কিছু এক মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। বাবা খেয়াল করে ভোরের আলো ফুটেছে এবং চারদিক ফর্সা হয়ে গেছে। বাবা যেন প্রাণ ফিরে পেল, মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসলো। আপনারা কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, পরের দিন রাতে আরও ভয়ানক ঘটনা ঘটেছিল। রাত যখন 12টা বাজে তখন আমার মাও জেগেছিলেন এবং আমার বাবাও জেগেছিলেন। তারা রাতের খাবার শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু তখনই আমার বাবা শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে। কিন্তু গতকাল রাতে যে ডেকেছিল সেটা তো ছিল একটা অচেনা কণ্ঠ, কিন্তু আজকে রাতে একটা চেনা কণ্ঠ তাকে ডাকছে। এই কণ্ঠটা ছিল আমার বাবার কাকির। আমার মা গতকালের ঘটনা থেকে অভিজ্ঞতা নিয়ে বলেন, এত রাতে কোনো মানুষ এসে ডাকতে পারে না, এটা হয়তো কোনো অশরীরী আত্মা। গ্রামে প্রচলিত আছে, কেউ যদি 3 বারের বেশি ডাকে তাহলে সে মানুষ, আর কোনো ভূত বা পিশাচ সে 3 বারের বেশি ডাকতে পারবে না। তারপর আমার বাবার কাকির কণ্ঠে যে ডেকেছিল সে 3 বার ডেকে ডাকা বন্ধ হয়ে যায়, আর কোনো ডাকাডাকি করছে না। ঘরের বাইরে তখন একদম নিস্তব্ধ হয়ে যায়, কোনো রকম শব্দ শোনা যাচ্ছে না। আর 30 বছর পূর্বে তো ওই এলাকায় কোনো বিদ্যুৎও ছিল না, তাই বাড়ির পরিবেশ একদম অন্ধকার এবং নিস্তব্ধ। এর 10 মিনিট পরেই আমার মা বাবা শুনতে পায় বাড়ির চারপাশে অনেক জ্বর হচ্ছে। জ্বরের তাণ্ডবে বাড়ির জানালা দরজা কাঁপছে, মনে হচ্ছে যেন ঘরের বাইরে প্রকৃতিও কোনো ভয়ঙ্কর কিছু আসার সংকেত দিচ্ছে। ঘরের ভেতর এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাবা মা অনুভব করছেন যে তাদের চারপাশে কিছু অস্বাভাবিক ঘটছে।
বাড়ির ভেতরের ঘরটা যেন শ্বাসরুদ্ধকর। আলো নেই, কেবল জ্বরের মাঝে মোমের আলোতে দুজনেই বসে আছেন। গতকালের ঘটনা মনে করে বাবার মনে একটা অজানা শঙ্কা জেগে উঠল। হঠাৎ করেই মোমবাতির আলোটা একদম নিভে গেল, পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল। জ্বরের আওয়াজের মধ্যে একটা অদ্ভুত চাপা শব্দ ভেসে এলো। ধীরে ধীরে বাড়ির ভেতর থেকে যেন কারো হাঁটার শব্দ শোনা যাচ্ছে। জ্বরটা প্রায় 30 মিনিট চলেছিল। 30 মিনিট চলার পর জ্বর থেমে গেছে এবং বাবা হাঁটার শব্দ শুনে বুঝতে পারলেন বাইরে হয়তো কেউ এসেছে। বাবা দ্রুত একটা টর্চ লাইট জ্বালালেন এবং ঘর থেকে বের হলেন, কিন্তু ঘরের চারপাশে কাউকে দেখতে পেলেন না। হঠাৎ মায়ের কাঁধে একটা শীতল স্পর্শ অনুভব হলো। মা ভয়ে চমকে উঠলেন আর বাবার দিকে তাকিয়ে তাকে ফিসফিস করে বললেন, এখানে হয়তো কেউ আছে। কিন্তু বাবা মা দুজনেই একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। একটু আগে যে বিশাল জ্বর হচ্ছিল, সেই জ্বরে তো মনে হচ্ছিল গাছপালা, ঘরের টিনের চাল সব কিছু উড়ে গেছে, কিন্তু এখানে টর্চ লাইট নিয়ে বের হয়ে তো দেখা যায় যে কিছুই হয়নি। এখানে যে একটা জ্বর হচ্ছিল এর কোনো চিহ্নও পাওয়া যায় নাই। গাছপালা যেরকম আছে সেরকমই দেখা যায়, একটা গাছের পাতাও নিচে পড়তে থাকতে দেখা যায় না, মাটিতে এক ফোঁটা বৃষ্টির জলও নেই। মানে সব কিছু একদম স্বাভাবিক। এখানে যে একটু আগে এত বড় জ্বর হয়েছিল সেটা বোঝার কোনো উপায়ই নেই। তারপর তারা লক্ষ্য করে হঠাৎ করে ঘরের এক কোণে একটা ছায়া তৈরি হলো। ধীরে ধীরে সেই ছায়াটা বড় হতে লাগলো আর তার ভেতর থেকে একটা অবয়ব স্পষ্ট হয়ে উঠল। একটা বীভৎস চেহারা, যার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে আর মুখটা বীভৎসভাবে বিকৃত। বাবা মা ভয়ে পেছনে যেতে লাগলেন, কিন্তু সেই অবয়বটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাত দুটো লম্বা হয়ে গেল আর তার মুখ থেকে একটা বিকৃত ভীতিকর হাসি বের হতে লাগলো। সেই হাসি যেন ঘরের চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। অবয়বটা বাবার দিকে তেড়ে এলো আর তার লম্বা নখগুলো দিয়ে বাবার গলা চেপে ধরল। বাবা মা দুজনেই প্রাণপণে ছড়ানোর চেষ্টা করলো, কিন্তু সেই অবয়বটার শরীর যেন অতিমানবীয়। অনেক চেষ্টা করেও গলা থেকে হাত সরাতে পারেননি। বাবা মা চিৎকার করতে চাচ্ছেন, কিন্তু তাদের গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। ঠিক তখনই বিদ্যুৎ চমকানোর সাথে সাথে সে ভুতুড়ে অবয়বটা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু বাবা মা দুজনেই স্তব্ধ হয়ে বসে রইলেন, যেন কিছুক্ষণ আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। তাদের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে গেছে। তারপর হঠাৎ করে জানালাটা প্রচণ্ড শব্দে খুলে গেল আর সেই সাথে জ্বরের বেগে একটা ঠান্ডা বাতাস তাদের ঘরের ভেতর ঢুকে পড়ল। বাবার মনে হলো যেন বাতাসের সাথে কেউ আবার ঘরের ভেতর ঢুকেছে। সেই মুহূর্তে মোমবাতির আলোটা আবার জ্বলে উঠল আর তারা দেখলেন ঘরের মেঝেতে কারো পায়ের ছাপ স্পষ্টভাবে ছাপা হয়ে আছে। সেগুলো ঠিক তাদের দিকেই আসছে। কিন্তু হঠাৎ করে আরেকটা বজ্রপাত হলো। ওই বজ্রপাতের পর ওই পায়ের ছাপগুলো আর দেখা যায়নি। তারপর ওই রাতে আর কোনো ঘটনা ঘটেনি। পরের দিন সকাল হয়। সকালবেলা বাবার কাকি আমাদের বাড়ির সামনে আসার পর বাবা তাকে জিজ্ঞেস করেন যে, আপনি কি কালকে রাতে আমাকে এসে ডেকেছিলেন আমার নাম ধরে? তারপর বাবার কাকি অবাক হয়ে থাকেন আর বলেন, আমি এত রাতে তো ঘুমাচ্ছিলাম, আমি এখানে এসে কেন তোকে ডাকবো? তারপর বাবা বুঝতে পারেন যে এটা ওই পিশাচটারই কাজ। ওই পিশাচটাই রাতে কাকির রূপ ধরে এসে বাবাকে ডেকেছিল বাইরে বের করে নিয়ে যাওয়ার জন্য। তারপর তারা অনেক উজা কবিরাজ দেখিয়েছেন। তারপর ওই কবিরাজ এবং উজারা তাদেরকে অনেক ঝাড়ফুঁক করে দিয়েছেন, অনেক তাবিজ দিয়েছেন আর ওই বাড়িটাকে বন্ধ করে দিয়েছেন, যেন ওই বাড়িতে আর কোনো ভূত পিশাচ ঢুকতে পারেনি। তো ঘটনাটা এখানেই শেষ হলো। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানিয়ে দেন আমাদের কোন ঘটনাটা আপনাদের কাছে বেশি ভয়ের মনে হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের সুমন ভাই। উনি এখন বর্তমানে সৌদি আরবে প্রবাসী জীবন কাটাচ্ছেন। ঘটনাটা আমাদের সুমন ভাইয়ের সাথে এবং ওনার বন্ধুর সাথে ঘটেছিল 2000 সালে। ঘটনাটার স্থান হলো অন্ধপুকুর। এটা একটা ভয়ঙ্কর পুকুর, নাম শুনেই বোঝা যাচ্ছে অনেক ভূত পেতনি এই পুকুরের মধ্যে বাস করে।
রাতের গভীর নীরবতা চারদিকে ছড়িয়ে পড়েছে। মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে থাকায় আকাশের তারাগুলো দেখা যাচ্ছে না। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত সেই রহস্যময় পুকুরটি, অন্ধ পুকুর, আরো ভয়াবহ দেখাচ্ছে। পুকুরটি যেন রাতের আধারে এক বিরাট কালো চোখ, যার গভীরতা মাপা অসম্ভব। গ্রামের লোকেরা এ পুকুরের কাছে আসতে ভয় পায়, কারণ বহু পুরনো গল্প শোনা যায় এখানে বহু মানুষ রাতের অন্ধকারে নিখোঁজ হয়ে গেছে। কেউ কেউ বলে এই পুকুরে ভয়ানক কিছু অশরীরী বাস করে, যারা মানুষের আত্মাকে বন্দি করে ফেলে। এমনই এক রাতে সুমন ভাই এবং তার বন্ধু সুহেল ভাই পুকুরে মাছ ধরার জন্য পরিকল্পনা করেন। তাদের দুজনের ছিল মাছ শিকার করার প্রবল নেশা, এবং গ্রামের লোকেদের ভয়ের কথা তারা আমলে নেয়নি। ছোট্ট একটা নৌকা নিয়ে তারা অন্ধ পুকুরের দিকে রওনা দেয়। নৌকাটি পুকুরের কালো জলে ভাসতে শুরু করলো। পুকুরের পানির ঠান্ডা স্পর্শ তাদের শরীরে শিহরণ জাগায়। পুকুরের পানিতে সাপের মতো কিছু একটা দুলতে থাকে, তবে তারা ভাবল এটা হয়তো কোনো মাছ। অনুষ্ঠানের এই অংশটি হৃদরোগে আক্রান্ত ব্যক্তি এবং 18 বছরের নিচের সকল শ্রোতাদের না শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তারা নৌকা নিয়ে অন্ধ পুকুরের মাঝখানে এসে দাঁড়িয়ে আছে। চারদিকে অনেক নীরবতা। তারপর তারা নৌকা থেকে জাল ফেলে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করেই চারপাশের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। বাতাসের শীতলতা অস্বাভাবিক হয়ে উঠল। আর একটা অদ্ভুত অনুভূতি তাদেরকে ঘিরে ধরল, যেন কেউ বা কিছু তাদের দিকে তাকিয়ে আছে। সুহেল এই অনুভূতিকে মনের ভুল ভেবে জাল টানতে লাগলো, কিন্তু জালটা ভারী হয়ে উঠল, যেন কিছু একটা শক্ত করে ধরে আছে। সুমন ভাই সাহায্য করতে এগিয়ে এলো, কিন্তু তখনই তারা শুনতে পেল এক অদ্ভুত কান্নার শব্দ। একটি মেয়ের কণ্ঠস্বর, যা পুকুরের মধ্যে থেকেই আসছে। তারা চমকে গেল, কারণ এই গভীর রাতে পুকুরের ভেতর থেকে এমন শব্দ আসার কোনো যুক্তি নেই। সুহেল আবার জালটি টানতে শুরু করলো, কিন্তু জালটি এখন আর উঠছে না, বরং নৌকাটি ধীরে ধীরে পানির গভীরে তলিয়ে যেতে লাগলো। তারপর তারা আতঙ্কিত হয়ে পড়ল। সুমন ভাই আর সুহেল তাড়াতাড়ি নৌকার বুকে বসে পড়লেন, কিন্তু তখনই নৌকার নিচ থেকে কে যেন সুহেলের পা ধরে টান দিল। পা ধরে রেখেছে, সে আর পা ছাড়ছে না। সুহেল চিৎকার করতে লাগলো, সুমন ভাই আমাকে বাঁচান, সুমন ভাই আমাকে বাঁচান। কিন্তু সুমন ভাইও যেন পুকুরের শীতল জলে আটকে গেল। তারপর হঠাৎ করে পানির নিচ থেকে সাদা পোশাক পরা এক মহিলার ছায়া উঠে আসলো। তার চোখ দুটি জ্বলজ্বল করছে, আর তার মুখে ছিল বিকৃত এক হাসি। মহিলাটি সুহেলকে শক্ত করে ধরে পানির নিচে টেনে নিতে শুরু করলো। সুহেলের হাত থেকে কাঁপতে থাকা আলুটি পানিতে পড়ে গেল, আর সেই মুহূর্তে চারদিক গভীর অন্ধকারে নেমে এলো। সুহেলের চিৎকার ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল, শুধু পুকুরের পানি একটু দুলে উঠল। সুমন ভাই নৌকাতে একা রয়ে গেল। তার শরীর ঠান্ডায় জমে গেছে, ভয়ে তার হাত পা কাঁপছে। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না কি করবেন। সুহেল কোথায় গেল? সেই ভয়ানক মহিলা কি সত্যিই ছিল, নাকি তার মনের ভুল? হঠাৎই তার মনে হলো তার চারপাশে আরও অনেকগুলো চোখ তাকে ঘিরে আছে। সে অনুভব করলো কেউ বা কিছু তাকে পেছন থেকে স্পর্শ করছে। আর এক মুহূর্তও সেখানে থাকতে চাইলেন না তিনি। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি নৌকা থেকে ঝাঁপ দিলেন। সাঁতরে পাড়ে পৌঁছানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। মনে হলো পানির নিচে কিছু একটা তার পায়ে লেগে গেছে, তবে শেষমেশ তিনি কোনো মতে পাড়ে পৌঁছালেন। তিনি পুকুরের দিকে তাকালেন, সেখান থেকে সুহেলের লাশের কোনো চিহ্নও পাওয়া গেল না।
অন্ধপুকুর নিঃশব্দে তাদের দিকে তাকিয়েছিল। তার গভীরে লুকিয়েছিল অশুভ এক রহস্য। সুমন ভাই জানেন না কিভাবে তিনি বেঁচে ফিরেছেন, তবে তিনি বুঝতে পারলেন যে ওই পুকুরে আর কখনোই ফিরে যাবেন না। কারণ অন্ধপুকুরে যারা একবার প্রবেশ করে তারা হয়তো কখনোই আর ফিরে আসেন না। কিন্তু সুমন ভাই ভাগ্যবান ছিলেন, তাই তিনি ফিরে আসতে পেরেছেন। পরের দিন সকালে গ্রামের অনেক লোকজন গিয়ে অনেক ডুবুরি গিয়েও সোহেল ভাইয়ের লাশটা খুঁজে পায়নি ওই পুকুর থেকে। তারা কয়েকদিন একাধারে চেষ্টা করেছিল, তারপরও তারা ওই লাশটা খুঁজে পায়নি। এই রহস্য এখনও অসমাপ্ত রয়ে গেছে। গ্রামের লোকেরা ভেবেছে যে সোহেল ভাইয়ের লাশটা হয়তো নিচে নিয়ে গেছে ওই পিশাচগুলো, তা আর কোনোদিনও ফিরে আসবে না। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হলো। আপনাদের কাছে 3টা ঘটনার মধ্যে কোন ঘটনাটা বেশি ভয়ের মনে হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দেন, এবং আপনারা পরবর্তীতে কোন ধরনের ঘটনা শুনতে চান সেগুলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।